নমস্কার, সবাই কেমন আছেন? আমি অরিজিতা সুইডেন থেকে আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করছি। এখন বাজে বিকেল 5:45 মতো। আমি যাচ্ছি একটু বাজারে। আর আজকে বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেরকম কিছু কেনাকাটা নয়, একটু তেল কিনবো। আমাদের প্রতিদিনের রান্নাবান্নাতে তেল কিন্তু আমাদের লাগেই। তো সেক্ষেত্রে সুইডেনে সাদা তেল, সর্ষের তেল এবং অন্যান্য তেলের কেমন দাম, কত কি নেয়, কত টাকা কিলো, এই সমস্ত কিছু নিয়েই আজ আমার বিস্তারিত একটি ব্লগ। চলুন দোকানে যাই। যে দোকানে যাচ্ছি সেটা একটা ইন্দো পাক দোকান, অর্থাৎ পাকিস্তানি জিনিসপত্রও পাওয়া যায় এবং ইন্ডিয়ান প্রচুর মশলাপাতি সব কিছুই মেলে। তো চলুন যাওয়া যাক। ছোট্ট করে এই সুন্দর ব্লগটি অবশ্যই সবাই সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ব্লগটি। আর এই শপিং কার্ট হাতে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাড়ির কাছেই দোকানটা। চলুন দেখে আসি যে কীরকম তেল পাওয়া যায়, কীরকম দাম হয় এখানকার সর্ষের তেলের, সাদা তেলের এবং অন্যান্য তেলগুলোর। চলুন যাওয়া যাক। আর আজ বিকেলের আকাশটা যেন মনে হচ্ছে মনের মধ্যে একটা অদ্ভুত দুঃখ জমা করেছে। আজকের এই আকাশটা দেখেই যেন মনে হচ্ছে পুজোটা একবারে এসে পড়েছে। যদিও বা ছোটোবেলাকার মতন পুজো নিয়ে আর সেই উন্মাদনা নেই, কিন্তু ছোটোবেলায় এই সময় আকাশটা দেখলে কত বায়না করতাম বাবা মায়ের কাছে, চলো জামা কাপড় কিনে দেবে, তাড়াতাড়ি চলো নতুন জুতো কিনে দেবে। আর সেই দিনগুলো এখন সবই পিছনে পড়ে রয়ে গেছে। পুজোর সময় তো আর দেশে ফেরা হয় না, কারণ এই সময়টাতেই থাকে প্রচুর কাজের চাপ, অফিসগুলোতে থাকে প্রচুর কাজের প্রেশার। চলুন কথা বলতে বলতে দোকানটার সামনে চলে এসেছি, দোকানটার ভিতরে যাই। চলুন দোকানের ভিতরে চলে এসেছি। আর প্রথমেই এসে তেলের সেকশনটায় এসেছি। এখানে প্রথমেই যে তেলটা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো গ্রাউন্ডনাট অয়েল। এই গ্রাউন্ডনাট অয়েল 1 লিটার করে বোতল পাওয়া যায়। এগুলো সাউথ ইন্ডিয়ান মানুষরা প্রচুর ব্যবহার করেন। এখানে লেখা রয়েছে 1 লিটারের দাম 75 থেকে 80 টাকার কাছাকাছি। ফরচুন আর কেটিসি দুটো কোম্পানি রয়েছে। আর এই 75 থেকে 80 সেক মানে হলো ভারতীয় টাকায় কনভার্ট করলে 612 থেকে 653 টাকার মধ্যে দাম দাঁড়ায়। এটা গেল গ্রাউন্ডনাট অয়েল। এরপরে রয়েছে মাস্টার্ড অয়েল, যেটা আমাদের রান্নায় আমরা প্রচুর ব্যবহার করি। ফরচুন, কেটিসি, তাছাড়াও হীরা। আর তাছাড়াও বাংলাদেশের আরও দুটো ব্র্যান্ড মিলিয়ে এখানে রয়েছে সমস্ত রকমের মাস্টার্ড অয়েলের সম্ভার। আর এই মাস্টার্ড অয়েলগুলোর দাম মোটামুটি বিভিন্ন রকম ব্র্যান্ডের ওপর ডিপেন্ড করে। 1 লিটারের দামগুলো ওই 563 থেকে 612 টাকার মধ্যে, মানে 69 সেক থেকে 75 সেকের মধ্যে দাম দাঁড়ায়। সেটা যদি ভারতীয় টাকায় কনভার্ট করি 500, 550 থেকে 612 টাকার মধ্যে। তবে আমি বলবো যে অন্যান্য কোম্পানির মাস্টার্ড অয়েলের তুলনায় বাংলাদেশ থেকে আসা মাস্টার্ড অয়েলের স্বাদ কিন্তু অনেক অনেক ভালো। আমরা এর আগে প্রাণ কোম্পানির মাস্টার্ড অয়েল ব্যবহার করেছি, তারপরে আরও একটা কোম্পানি ব্যবহার করেছিলাম, সেটা এখন খেয়াল পড়ছে না। আর এখন দেখুন প্রাণ কোম্পানির আবার 1/2 লিটারেরও মাস্টার্ড অয়েল এরা রেখেছে, কারণ অনেকে 1 লিটার চায় না, 1/2 লিটার চায়, তাই 500 রেখেছে। 500 দামগুলো বলছে 40 থেকে 39 সেক, মানে ভারতীয় টাকায় 325-26 টাকার কাছাকাছি। এছাড়াও মাস্টার্ড অয়েল ছাড়াও কিন্তু মাস্টার্ড অয়েলের বড় বড় 4 লিটারের যে ডিবেগুলো হয় সেগুলোও কিন্তু এখানে মেলে। আর মাস্টার্ড অয়েল ছাড়াও তার পাশে রয়েছে কিন্তু সিসেম অয়েল। আর সিসেম অয়েল খুবই ভালো। তার আগে দেখাই সুইডিশরা কী তেল ব্যবহার করে। এটাকে ব্রোলিও মতলিয়া বলা হয়। মতলিয়া কথার অর্থ সুইডিশ ভাষায় হলো কুকিং অয়েল। তো ব্রোলিও মতলিয়া হচ্ছে এখানকার সুইডিশ ব্র্যান্ড, তাই এটার দাম সবচেয়ে কম, 31 সেকের মতন দাম, ভারতীয় টাকায় 253 টাকা। এটা হলো ব্লেন্ডেড মাস্টার্ড অয়েল, পুরোপুরি পিওর মাস্টার্ড অয়েল নয়, কিছু মিক্স আছে এর মধ্যে। এটার দাম আপনার দাঁড়াচ্ছে 1 লিটারের দাম 65 সেক, মানে ভারতীয় টাকায় 530 টাকার কাছাকাছি। এবং ব্লেন্ডেড মাস্টার্ড অয়েলেরই আবার বড় দাম মানে ডিবে রয়েছে, এগুলো 4 লিটার। 4 লিটারগুলো 199 সেক মতন। 199 মানে হলো ভারতীয় টাকায় 1700 টাকার কাছাকাছি। সবচেয়ে বেশি দাম হীরা কোম্পানির বড় মাস্টার্ড অয়েলের এই ডিবেটার। এটা 4 লিটার 229 সেক দাম নেয়। 229 সেক মানে ভারতীয় টাকায় 2000 টাকা। এটার পাশেও কিন্তু আবার পিওর কর্ন অয়েল রয়েছে। কর্ন অয়েল আমরা এর আগে কখনো ব্যবহার করিনি। এটা কেটিসি কোম্পানির কর্ন অয়েল। এই কর্ন অয়েল 4 লিটারের দাম বলছে প্রায় 20 সেকের মতন, 209 সেকের মতন, মানে প্রায় 1750 টাকার কাছাকাছি। সবচেয়ে কম দাম এই সলরোসোলজা, এই সানফ্লাওয়ার অয়েলটা 99 সেকের মতন দাম নেয়, মানে 810 টাকার মতন। আমি এই 5 লিটারের তেলটাই নেব, কারণ 4 লিটারের দাম অনেক, কিন্তু 5 লিটারের দামটা অনেকটা কম। এই তেলটা কিন্তু সম্পূর্ণ ইউক্রেন থেকে সরাসরি সুইডেনে আসে। যেহেতু সুইডেনে সাউথ ইন্ডিয়ান মানুষ প্রচুর রয়েছেন, তাই কোকোনাট অয়েল এইখানকার দোকানে প্রচুর পাওয়া যায়। এটা দেখছি পিওর কোকোনাট অয়েল, 650 ml রয়েছে, 75 সেকের মতন দাম নিচ্ছে। 75 সেক মানে হলো 612 টাকার কাছাকাছি।
তাছাড়াও এখানে পতঞ্জলি এবং অন্যান্য ব্র্যান্ডেরও প্রচুর ঘি পাওয়া যায়। এগুলো সমস্ত বাটার ঘি, তাই এই ঘি আমি কখনোই কিনি না। এই ঘিয়ের মধ্যে বাটারের গন্ধটা প্রচণ্ড বেশি, তাই ভাত দিয়ে মেখে বা তরকারি বা নিরামিষ তরকারি ডালের মধ্যে দিলে বাটারের গন্ধটা এত পরিমাণে আসে, সেটা একদম ভালো লাগে না। আর এগুলো হলো সিসেম অয়েল, এগুলো সব ওই 95-96 টাকার কাছাকাছি দাম। এটা আধ লিটার এবং 1 লিটার দু রকমই রয়েছে। 95 টাকা বা 100 টাকার কাছাকাছি দাম হলো, ভারতীয় টাকায় 810-20 টাকার মতন দাম। এটা হচ্ছে আবার স্যালাড অয়েল। এখানকার মানুষ স্যালাড খেতে প্রচুর পছন্দ করে, এই জন্য ওই জলপাই, তাছাড়া গাজর, কাজু, কিশমিশ এই সমস্ত কিছু দিয়ে, লেটুস টেটুস দিয়ে, চেরি টমেটো দিয়ে স্যালাড করে, তার মধ্যেই অয়েলটা ইউজ করে। আর এইগুলো সমস্ত হলো আপনার অলিভ অয়েল। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের দামটা এখানে সবচেয়ে বেশি আমি দেখেছি। 1 লিটারের দাম দেখায় 179 টাকার কাছাকাছি, মানে 79 সেক, ভারতীয় টাকায় 1500 টাকার মতন 1 লিটারের দাম। যদিও আমরা জানি অলিভ অয়েলের দামটা খুবই বেশি। এটা গেল পুরোপুরি তেলের সেকশন। এই কটা জিনিস ছাড়া বা এই কটা অপশান ছাড়া এখানে আর সেরকম কোনো অপশান নেই। তবে এই কটা অপশানই অনেকটাই, কিন্তু আমরা এখানে সর্ষের তেলের দামটা অনেকটা বেশি পেলেও সাদা তেলটাই অনেক কম প্রাইসে পাই। আর সাদা তেলটা দিয়েই আমরা চেষ্টা করি বেশিরভাগ রান্নাবান্না করার। ভর্তা টর্তা বা ডাল ঠাল এই সমস্ত কিছু বানালে তখনই একমাত্র সর্ষের তেলটা ব্যবহার করি ভালো টেস্টের জন্য। এই দোকানটায় কাঁচা মাছ, মাংস এই সমস্ত কিছু ছাড়া সমস্ত রকমের মশলাপাতি, তাছাড়াও বিস্কুট, চানাচুর, ঝুরি ভাজা, আচার, পাঁপড় সমস্ত কিছু এই দোকানটায় আমরা পাই। তাই অন্যান্য দোকানে না পেলেও কোনো দুঃখ নেই, কারণ এই দোকানে ব্র্যান্ড প্রচুর আর প্রচুর প্রচুর স্টক। এত রকমের মশলা পাওয়া যায়, অনেক মশলার তো নামই জানি না বা চিনিও না। আসলে এটা একটা ইন্দো পাক দোকান, তাই ইন্ডিয়ান ব্র্যান্ডের মশলা এবং পাকিস্তানি ব্র্যান্ডের মশলাও কিন্তু এখানে প্রচুর প্রচুর পাওয়া যায়। মিক্স এক রকমের মশলা হয়, যেগুলো দিলেই তরকারির একটা অন্যরকম স্বাদ হয়, যেটা মিট মশলা, ছোলে মশলা এই টাইপের। সেটারও যে কত রকমের ভ্যারাইটি রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এছাড়াও এখানে আফ্রিকান প্রোডাক্ট প্রচুর পাওয়া যায়, ফুফু পাওয়া যায়, যেটা আফ্রিকান মানুষরা খুব ভালোবেসে খান। তো এই সমস্ত কিছু নিয়ে চলুন এখন বাড়ির দিকে রওনা দিই। আর এইদিকে আমি বাড়িতে এসে ঝড়ের গতিতে কাজে লেগে পড়েছি। যদিও দোকানে যাওয়ার আগে কিছুটা কাজ এগিয়ে গেছিলাম। চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করেছি, ফ্রোজেন মটরশুঁটিগুলোকে বার করে জলে ভিজিয়েছি। এখানে আলু, পেঁয়াজ, টমেটো কেটে রেখেছিলাম, আর এখানে একটু আদা রসুন বেটে রেখেছি। আজকে বানাবো বাঁধাকপির তরকারি। দুজনের এই ছোট্ট সংসারে একটা বড় বাঁধাকপি কিনে নিয়ে আসলে খুব অসুবিধা হয়। গোটা বাঁধাকপিটা দিয়ে যেমন তরকারিও বানানো যায় না, আবার সেই বাঁধাকপিটা পরবর্তীতে আর কোনো কিছুতেই কাজে লাগাতে পারি না, একমাত্র বাঁধাকপির পকোড়া ছাড়া। তবে খুব বেশি বাঁধাকপি খেতে আমার ভালোও লাগে না, তাই একটা দিনের মতন বাঁধাকপিও এখানে মেলে না। সেদিন হঠাৎ করে সন্দীপন দোকানে এই হাফ পিস বাঁধাকপি দেখে নিয়ে এসছে, তাই ভাবলাম কিছুটা চিংড়ি মাছ ফ্রিজে রয়েছে, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাই। আর এই বাঁধাকপিটা আমার মোটেই নিরামিষ খেতে ভালো লাগে না, সেই জন্যই এই বাঁধাকপিটাতে একটু চিংড়ি মাছ না হলে যেন ঠিক যেন জমে না। আর তবে এই বাঁধাকপি নিরামিষ আবার আমার শাশুড়ি মা খুব ভালো বানায়, তাই ওনার হাতের নিরামিষ বাঁধাকপি আর আমার মা বানায় মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, কী যে ভালো হয়। তবে এখন মাও নেই, শাশুড়ি মাও নেই, তাই ভাবছি যে এই চিংড়ি মাছ দিয়েই খানিকটা বাঁধাকপির তরকারি বানিয়ে নিই। তাই প্রথমেই আগে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর এদিকে কড়ার মধ্যে পেঁয়াজ টমেটোগুলো ভাজতে দিয়ে দিলাম, সাথে মটরশুঁটিটাও দিয়ে দেবো, আর চিংড়ি মাছটাও একটু পরে ভাজা হলে দিয়ে দেবো। আর ওদিকে বাঁধাকপিটা মোটামুটি ছুরির সাহায্যে কেটে নিয়ে নুন দিয়ে একটু ভাপিয়ে নিলাম। সারাটা বছর এখানে ঠান্ডার জায়গা হওয়ার জন্য দোকানগুলোতে বাঁধাকপি, ফুলকপি খুব ভালো পরিমাণে মেলে, এবং ফুলকপি বাঁধাকপিগুলো সম্পূর্ণভাবে জলে ধুয়ে পরিষ্কার করে একদম দেখবেন এরকম ট্রান্সপারেন্ট র্যাপিং পেপার দিয়ে মোড়ানো থাকে। তো এখানে আলু দিয়ে সমস্ত রকমের মশলা, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটাতে ধনের গুঁড়ো দেবো না, আর নুন দিয়ে ভালো করে কষিয়ে আলু আর বাঁধাকপি দিয়ে এখানে মজতে দিয়েছি। আর এখানে আজকে বানাবো স্যামন মাছের এই যে দুটো প্যাটি দেখছেন, এই প্যাটি দিয়ে আজকে একটু টমেটো দিয়ে ঝোল ঝোল করবো। স্যামন মাছটা আমাদের এখানে খুবই উপকারে লাগে। স্যামন মাছ এখানে বিভিন্ন রকমভাবে পাওয়া যায়। স্যামন মাছ পুষ্টিগুণে ভরপুর, তাই আমরা চেষ্টা করি সপ্তাহে 2 দিন করে স্যামন মাছ খাওয়ার। এটা স্যামন প্যাটি। এখানকার মানুষ এই প্যাটিটাকে কড়ার তেলের মধ্যে অল্প ভেজে বা ফ্রাই করে পাউরুটির মাঝখানে দিয়ে খায়। এটা আগে থেকেই মশলা দিয়ে হালকা তেলে কিন্তু গ্রিল করে রাখাই রয়েছে। তো এটাকে ভাবছি একটু ঝোলের মতো বানিয়ে নিই। স্যামন মাছ যদি কাঁচা অবস্থায় কিনে নিয়ে আসি, সেটার মধ্যে থেকে আঁশ ছাড়ানো, কাটা বাছা এবং তারপরে পিস করাতে বড্ড ঝামেলা, তাই চেষ্টা করি এরকম স্যামন মাছই বাজার থেকে নিয়ে আসার।
আর এদিকে মাছটা ভাজা হতে দিয়ে বাইরেটা এসে একটু দাঁড়ালাম। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে আজকে। কিছুক্ষণ আগেও কিন্তু আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল, আর এখন সূর্যাস্তের সময় কি সুন্দর দেখতে লাগছে। আসলে পুজোটা কাছাকাছি এসে পড়েছে তো, তাই আকাশটা বিভিন্ন রকমভাবে যেন সেজে উঠছে। এদিকে দেখতে দেখতে ঘড়ির কাঁটা অনেকটাই বেজে গেছে, তাই এদিকে আমার মায়ের সাথে ফোনে একটু কথা বলে নিচ্ছি, আর তার মধ্যেই বানিয়ে নিলাম এই মাছের ঝোলটা। এটা তো একদম কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, তারপরেই ভাজা মাছগুলো দেবো। আর নামানোর আগে খুব ভালো গন্ধের জন্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এখানকার দোকানে খুব ভালো ফ্রেশ ধনেপাতা পাই। ঘড়ির কাঁটা বলছে এখন সন্ধ্যে 7:30 থেকে 7:45। আজকে একটু দেরি হয়ে গেল ডিনার করতে, তাই এখন তাড়াতাড়ি করে গরম গরম ভাত নামিয়েছি, ওটা বেড়ে নিলাম আর দিয়ে দিলাম টেবিলে খেতে। চলুন তাহলে বাঁধাকপির তরকারি আর স্যামন মাছের এই পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে নিই। আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।